সন্ধ্যা নেমে এলে আকাশে লাল আর কমলাভা ছড়িয়ে পড়েছে। বাতাসে রয়েছে এক ধরনের মিষ্টি শীতলতা। চারপাশের কোলাহল ধীরে ধীরে স্তম্ভিত হয়ে এসেছে। দূর থেকে ভেসে আসছে আজানের সুর। পাশের গাছ থেকে টুপটাপ করে পাতা ঝরে পড়ছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে উঠছে, আর নরম আলোয় চারপাশের পরিবেশ হয়ে উঠছে মোহনীয়। সামনের বারান্দায় টিপ টিপ করে জ্বলছে হলুদ আলো। হলুদ সন্ধ্যা। গায়ে হলুদের দিন ফারহা নামক মেয়েটাকে দেখে যেন মনে হচ্ছে ও নিজে একটা হলুদ রঙের ফুল। চারপাশ আলো করে রেখেছে ওর উজ্জ্বল হাসি। গাঢ় হলুদ শাড়িতে খোপায় গুজে রাখা গাধা আর রজনীগন্ধার মালায়, কপালের ছোট্ট টিপ আর হাতে মেহেদির নকশায় সে একেবারে যেন বসন্তের রানী। পরিবারের সবার হাসি আনন্দে বাড়িটা মুখরিত। গানের তালে তালে সবার নাচ, খিলখিল হাসির শব্দ, আর মেয়েটার উপরে একে একে হলুদ মাখিয়ে দিচ্ছে তার আপনজনেরা। কেউ গালে আলতো করে হলুদ ছুঁয়ে দিচ্ছে, কেউ হাতে, কেউ বা পায়ে। হলুদের গন্ধে, ফুলের সৌরভে আর কাঁচা চন্দনের শীতলতায় সেই মুহূর্ত যেন জাদুর মতো। চারপাশে ঝুলছে রঙিন পর্দা আর ছোট ছোট আলোকবাতির ঝলক। মাটিতে বিছানো গোলাপ, গাধা আর বেলের পাপড়ি, সবকিছু মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ। বন্ধু বান্ধবীরা ওকে ঘিরে বসে মজার মজার গল্পে মেতে উঠেছে। কেউ কেউ মেহেদি আঁকছে হাতে, কেউ বা কনের জন্য গানের রিলিক্স ঠিক করছে। ফারহা খানিকটা লজ্জায় নতমস্তক। হলুদ রাঙা ফতুয়া পড়েছে তাসফিন। বন্ধু মহল এসেছে তার। আড্ডায় মত্ত হয়েছে সে। লেফটেন্যান্ট কমান্ডার রায়ান কাঁধে হাত রাখলো তার। ব্রো, ফাইনালি বিয়েটা করে ফেলছিস? নিম্নাষ্ট কামড়ে হাসলো তাসফিন। আকস্মিক সুয়েজ ব্যস্ত কণ্ঠে বলল, ভাই ভাই, একটা কথা মনে রাখিস, ভাবি কিন্তু আমাদের ছোট, হ্যাঁ? সেটা ভুলে গিয়ে নিজের পুরো শক্তি দেখাতে যাস না। কপাল কুঁচকেল তাসফিনের। দাঁত পিষে বলে, আব্বে সালা চুপ কর, আগে নিজের অতীত মনে কর। ভাবিকে হসপিটালে পাঠিয়েছিলি, ভুলে গেছিস? মুখখানি চুপসে গেল সুয়েজের। হো হো করে হেসে উঠল রায়ান, মনসুর আর তাসফিন। ব্যথিত কণ্ঠে বলে ওঠে মনসুর, কপালটা কি আমার ফুটো, একটা বিয়াও হইল না। তাসফিন, তোর একটা শালিকা আমাকে দিয়ে দিবাই। সহসা হেসে ফেলল রায়ান। হ্যাঁ তাসফিন, আমাদের মনসুরের একটা ব্যবস্থা করে দে। শালিকা বলতে স্নেহা ব্যতীত কেউ নেই, আর ও তো ছোট মানুষ, তুই সামলাতে পারবি না। ভাবলেসিন জবাব তাসফিনের। মন ভেঙে গেল মনসুরের। শয়তান ছেলে, তুই জানিস আমি সামলাতে পারবো কিনা? তাসফিন বাঁকা হাসলো। এগিয়ে গিয়ে মনসুরের কানে কি যেন একটা বলল। থতমত খেয়ে গেল মনসুর। ব্রু কুচকেনে বাকিরা। রায়ান প্রতিবাদ করলো, এই কি বললি তুই ওকে? তাসফিন, আমাদের বল। সুয়েজ একে টুনে বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের বল। তাসফিন এমন কিছু বলল যা শুনে উপস্থিত সবাই থমকে গেল। লজ্জায় হা হয়ে গেল মনসুর। সুয়েজ বিস্ময় নিয়ে বলল, ভাই, তুই যে এত নির্লজ্জ, ভাবি কি এটা জানে? ফিসলে হাসে তাসফিন। সুয়েজ ফের বলল, ভাই, বিবাহিত হয়েও এটা কখনো করার কথা ভাবিনি। আর না, বউকে বলেছি। আর তুই কি না? রায়ান ফট করে বলল। তাসফিন হচ্ছে আসল খেলোয়াড় ব্রো। মনসুর হতাশ। কি বলার? তার তো কিছু বলার নেই। কষ্টে বুকটা ফেটে যায় তার। বেশ ভাব নিয়ে চুলগুলোকে ব্যাকফ্রাশ করলো তাসফিন। পাশ কাটিয়ে চলে গেল স্টেজের দিকে। যেতে যেতে আওড়ালো, তাসফিন শেখ একটাই, এক পিস কিন্তু। হলুদ দেওয়া সম্পূর্ণ হলো সবে। ঝুমুর নিজ দায়িত্বে ফারহাকে নিয়ে রুমির দিকে অগ্রসর হয়। চুপচাপ হাঁটছে ফারহা। ঝুমুর অনেকক্ষণ ধরে কিছু একটা বলতেই পারছে না। এইটাই করে শেষমেশ বলেই ফেললো, আচ্ছা, তুমি তো এত ছোট, মাত্র 17 বছর বয়স, সবে কলেজে উঠছ, তাহলে কেন বিয়ে করছো? আই মিন, আমার ভাইকে কেন? সে তো তোমার থেকে বড়, একটু না অনেকটা বড়। ঝুমুরের কথার উত্তরে কিছুই বলতে পারছে না ফারহা। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সে। বলবেই বাকি। আচ্ছা, সত্যি সে কেন বিয়ে করছে? মানলাম যখন ফ্যামিলি বলেছিল 1 বছর আগে বিয়ে করতে, তখন না হয় তুমি একটু বেশি ছোট ছিলে, কিন্তু এখন তুমি তো মডার্ন যুগের মেয়ে, তাহলে কেন বিয়ে করছো? এদিক সেদিক তাকাচ্ছে ফারহা। ঝুমুর এত কঠোর কেন? তার ব্যবহারগুলো কঠিন মনে হচ্ছে। প্রশ্নগুলো তার চেয়েও কঠিন। কি হলো, উত্তর দাও। কেন করছো বিয়ে? উত্তর দিবে কি না? ফ্যাস ফ্যাস করে খেয়ে দিয়ে দিল ফারহা। আহামক বনে গেল ঝুমুর। এই তুমি কাঁদছো কেন? আহারে, থামো।
থামাতে ব্যর্থ ঝুমুর। সে তো একটু মজা করতে চেয়েছিল বাচ্চা ভাবির সঙ্গে, অথচ মেয়েটা এতটাই বাচ্চা যে এই সামান্য ব্যাপারে কেঁদে দিয়েছে। আগমন ঘটে তাসফিনের। সিঁড়ি বেয়ে এগিয়ে এলো সে। কি হয়েছে? দৃষ্টি গেল ফারহার দিকে। মেয়েটার নাক লাল, টুপটুপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। আখিদয় ছোট হয়ে এলো তাসফিনের, চোয়াল হয় শক্ত। ঝুমুরকে উদ্দেশ্য করে শোধায়, কি হয়েছে ওর? এভাবে কাঁদছে কেন? দাঁত বের করে হেসে ফেলল ঝুমুর। তোমার বাচ্চা বউকে কিছু একটা প্রশ্ন করছিলাম, বেচারি আমার ভয় পেয়ে কেঁদে দিয়েছে। সহসা হেসে ফেল তাসফিন। বোন তার দুষ্ট, বরাবরই এমনভাবে কথা বলবে মাঝে মাঝে বড়রাও কনফিউজড হয়ে যাবে। এবার হলো তার নাবালিকা বউটা। তুই কি ভালো হবি না ঝুমুর? মুখ বাঁকালো ঝুমুর। ওকে ভাইয়া, আমি আর কিছু বলছি না। বাই দ্য ওয়ে, ছোট ভাবি শুনো, আমি তো জাস্ট মজা করছিলাম। আচ্ছা ভাইয়া, তুমি তোমার বউকে রুমে দিয়ে এসো। পা বাড়ায় ঝুমুর, তৎক্ষণাৎ থামে ফের। পেছন ঘুরে তাসফিনের উদ্দেশ্যে আওড়ালো, আর হ্যাঁ, রুমে দিয়ে এসো, উল্টা ফুল্টা কিছু করবে না আবার। কপাল মৃদু কুচকে নেয় তাসফিন। ওই তুই দাঁড়া। ঝুমুরকে আর পায়কে, সে গুটি গুটি পায়ে স্থান ত্যাগ করলো। বড় ভাই মানে আবদারের জায়গা। বাবা কোনো কিছুতে না করলে ভাই বা বোন তো আছেই তার। আনন্দে নাচতে নাচতে চলে গেল ঝুমুর। ঝুমুর যাওয়া মাত্র সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করলো ফারহার আদলে। মেয়েটার নাজুক অবস্থা, কেঁদে কেটে একাকার অবস্থা। বিরক্ত হলো তাসফিন, টেনে ধরলো তার চুলের একাংশ। ব্যথিত কণ্ঠে চেঁচায় ফারহা, আমি ব্যথা পাচ্ছি লেফটেন্যান্ট সাহেব। পাওয়াই উচিত। এমন ছিচকাদনে কেন তুমি? কথায় কথায় কাঁদে। চিকন নাকের ডগা ফুলে উঠে ফারহার। রাগলো বোধহয় সে। গটগট শব্দ করে রুমের দিকে অগ্রসর হয়। পিছু নেয় তাসফিন। প্রিয়সের অভিমান তো কমাতে হবে। মন আঙ্গিনে অভিমানের পাহাড় তৈরি হয়েছে। তীব্র বুক ধরফরানি নিয়ে এগিয়ে গেল সেই পানে। শয়তান কমান্ডার 1 নম্বর দুষ্ট, তাকে যখন তখন বকছে। এই লোকটাকে তো লাথি দিয়া নেটওয়ার্কের বাইরে ফেলে দেওয়া উচিত। না না, মঙ্গল গ্রহে পাঠানো উচিত তাকে, যাতে এলিয়েনের কাছ থেকে কিছু শিখে আসতে পারে কিভাবে বউ আদর করতে হয়। কথাগুলো রয়ে গেল কণ্ঠনালীতেই, ব্যক্ত করেনি এই একটি শব্দ। ওই দাঁড়াও। আসবেন না আমার পিছু পিছু ফাজিল লেফটেন্যান্ট কমান্ডার। আপনার সঙ্গে আমার সব সম্পর্ক টি এন্ড। হেসে ফেলল তাসফিন। এটা কোনো কথা? বউকে বড় করতে হবে তার। ওই দাঁড়াতে বলছি। নাক টানে ফারহা, কান্নারত সুরে বলল, আমি আম্মাকে ডাকবো, চান আপনি? চুপ করে রুমে ঢুকে গেল। দরজা আটকানোর চেষ্টা করে ব্যর্থ সে। প্রবেশ করলো তাসফিন। অধর পিঠে দেখা দিল দুষ্ট হাসি। আব তোমারি ক্যা হোগি বেবি? ভুলভাল হিন্দি বলা বন্ধ করেন আর আমার ঘর থেকে যান, পচা মানুষ। এভাবে বলে না তো সুখ। দুষ্টামি সহিত বলল তাসফিন। রাগ লাগছে ফারহার। লোকটা মজা নিচ্ছে তার সাথে। থাকবে না সে এই রুমে। ধ্যাত, বেরিয়ে যেতে নিল বাহিরে। তবে তা সম্ভব হলো কই। কোনোই টান পড়ল, আটকা পড়ল বাঁধনে। কক্ষটি ঘুটঘুটে অন্ধকার নিম্নচিত। শুধু জানালার ফাঁক হলে আসা চাদরের আবছা আলো মেঝেতে সোনালি রেখা এঁকে দিয়েছে। বাতাস এক ধরনের নরম উষ্কতা, যেন নিঃশ্বাস তার হৃদয় স্পন্দনের সুর মিলিমিশে এক অদ্ভুতপূর্ণ সঙ্গীত রচনা করছে। একজোড়া মানবী একে অপরের খুব কাছাকাছি আলিঙ্গনে আবদ্ধ, আরও এগিয়ে এলো পরস্পরের খুব কাছে। ছায়ার আড়ালে তাদের মুখ অস্পষ্ট নয়, কিন্তু অনুভূতির ভাষা এতটাই গভীর যে আলোর দৃশ্যের প্রয়োজন পড়ে না। ফারহা নামক মেয়েটি মৃদু কাঁপছে। হয়তো শীত, তা বোধ হয় আবেগের দোলা। তাসফিন ধীর লয়ে তার আঙুল আঙুল জড়িয়ে ধরেছে। নিঃশব্দ মুহূর্তের মাঝেও এক ধরনের গুঞ্জন হৃদয়ের কথা হৃদয় বোঝে। ফারহার মাথা তাসফিনের দিকে হেলে পড়ে। চোখ বুঝে সে অনুভব করে তার হৃদস্পন্দন। তাসফিন তার চুলের আলতো ছোঁয়া দেয়, যেন অন্ধকারের মধ্যেও মায়ের আলো ছড়িয়ে দিতে চায়। তাসফিন নড়ে ওঠে, স্পর্শ করে গালে গাল। হলুদ রাঙা কপাল আরও হলুদেটে আবরণে রাঙিয়ে তুলে। হলুদ রঙে রাঙিয়ে দিলাম, তোমার স্পর্শে সোনালি সন্ধ্যা সাজিয়ে নিলাম, ভালোবেসে বন্দি বানালাম, তরঙ্গে তোমার ছোঁয়া পেলাম। ঝিরিঝিরি বৃষ্টি নরম আর কোমল। আকাশ ঢেকে আছে মেঘে। হালকা ঠান্ডা বাতাস বইছে চারপাশে। ছোট্ট ছোট্ট ফোঁটা মাটিতে পড়ে এক ধরনের স্নিগ্ধ শব্দ তুলছে টুপটাপ টুপটাপ করে। গাছের পাতা ভিজে উঠেছে উজ্জ্বল।
পথঘাট স্নিগ্ধ হয়ে উঠেছে, চিকচিক করছে। দূরে কোথাও একলা পাখি ডানা ঝাপটাচ্ছে। গাছের পাতার ফাঁকে ফাঁকে ফোঁটা ফোঁটা জল জমে মুক্তোর মতো ঝলমলো করছে। বৃষ্টির স্পর্শে মাটির গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে, যেন মন ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে। মিটামাটা বৃষ্টি, বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস টেনে নেয় তাসফিন। ল্যাপটপ হাতে এগিয়ে গিয়ে বিছানায় বসল সে। আপাতত মেলগুলোকে চেক করতে হবে তাকে। নাইদের অনেকগুলো মেল এসেছে এবং কি অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকেও অফিসিয়াল মেল পাঠানো হয়েছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে তাকে ফিরতে হবে। তাসফিন কিছুদিন পূর্বেই আরও কিছুদিন ছুটির জন্য লিভ অ্যাপ্লিকেশন জমা পাঠিয়েছিল, কিন্তু নেভাল হেডকোয়ার্টার থেকে ছুটিটা বাতিল করা হয়েছে। তাকে যথাসম্ভব 2 দিনের মধ্যে ডিউটিতে জয়েন করতে হবে। কাল তার বিয়ে, ফিরতে হবে রাতের দিকে। তার মানে তার হাতে 2 দিন আছে। পুরো 1 দিন চলে যাবে এসব বিয়ে এবং বাড়িতে ফেরার ঝামেলায়। পরে মাত্র 1 দিন পাবে ফারহার সঙ্গে সময় কাটানোর। পরপর রাতেই তাকে ব্যাক করতে হবে। ল্যাপটপের শাটার অফ করে উঠে গেল তাসফিন, এগিয়ে গেল জানালার কাছে। বিরক্ত সে, বড্ড বিরক্ত। আচ্ছা, এই মুহূর্তে যদি সে ফারহার কাছে যায় তাহলে কি অন্যায় হবে? কিসের অন্যায়? তার স্ত্রী সে, অধিকার তো আছেই তার। বাতাসে জানালার কাছে লাগলো, সফেদ পর্দাগুলো এলোমেলোভাবে উঠছে। লাইট জ্বালিয়ে বিছানার দিকে এগিয়ে গেল ফারহা। হাত ভর্তি মেহেদি লাগানো তার, বিয়ের মেহেদি যে খুব শখ করে আঁকা। কোথাও একটা লুকানো রয়েছে তাসফিনের নামের অক্ষর, যা খুঁজে বের করবে সেই পুরুষ। এলোমেলো করে রাখা বিছানার উপর বিয়ের লেহেঙ্গা, জুয়েলারি, সব কিছু। কাল সকাল সকাল পার্লার থেকে লোক আসবে, তাকে সাজাতে হবে। তাই তো আগে থেকেই স্নেহা, নূপুর এগুলোকে বের করে রেখেছে। দরজায় টোকা পড়ল। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল ফারহার। এখন কি এসেছে? গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল সে। ভিতরে প্রবেশ করে তাসফিন। চমকায় ফারহা, লজ্জিত হয় খানিকটা। দুহাত পকেটে গুজে টান টান হয়ে দাঁড়ালো তাসফিন। দৃষ্টি তার সামনের মেয়েটির থুতনিতে। কালো তিলটা চুমুকের ন্যায় টানছে তাকে। এদিক সেদিক তাকিয়ে নিঃশ্বাস ছাড়ল সে। এগিয়ে গেল আলগোছে, হাত স্পর্শ করলো ফারহার। কথা আছে। বারান্দায় গেল ফারহা সহিত তাসফিন। দেয়াল ঘেঁষে বসলো নিচে। অবাক তেত্রে চেয়ে রইল ফারহা। হাত টেনে নিজের কাছে বসায় তাকে। ফারহা চুপচাপ বাধ্য বালিকার ন্যায় বসলো। এইটাই করে সুদ হয়। কিছু বলবেন? ভালো লাগছে না। আকস্মিক এমন কথায় অবাক হয় ফারহা। পল্লব ছটকায় অবুঝের ন্যায় হাসলো তাসফিন, শুষ্ক সে হাসি। হাত দেখাও। বলতে দেরি, 2 হাত মেরে ধরতে দেরি হয়নি ফারহার। এই দেখুন, মেহেদি দিয়েছি বিয়ের। আপনার নামের অক্ষর আছে, খুঁজে দেখুন। চঞ্চল ফারহার অধর পানে দৃষ্টি তাসফিনের। কথাগুলো বলে স্থির হলো সে। অধর জুড়ে রয়েছে প্রাণবন্ত হাসিটুকু। হাতে হাত ছোঁয় তাসফিন। খুব সূক্ষ্মভাবে খুঁজে বের করে নিজের নামের প্রথম অক্ষরটি। আলগোছে ছুঁয়ে দেয় অধর দুটি। কম্পিত হয় ফারহার সর্বাঙ্গ। মিসেস শেখ, আপনাকে আমি ব্যতীত অন্য কিছু দেওয়ার নেই। আপনাকে আমাকে নিতে হবে, মানতে হবে, সহ্য করতে হবে। হোক সেটা কঠিন, কিন্তু দিন শেষে আমি আপনার মাঝে সুখ খুঁজে নেব। আপনার কর্তব্য আমাকে আপনার সুখ থেকে সামান্য সুখটুকু দেওয়া, ঠিক আছে? তাসফিনের মোলায়েম কণ্ঠ শোনা কথাগুলো ভীষণভাবে লাগলো ফারহার নিকটে। সে কথাগুলো কতটা বুঝতে পেরেছে তার সঠিক জানা নেই, তবে যতটা পেরেছে তাতেই খুশি। অর্থাৎ তার মাঝেই তাসফিনের সুখ লুকিয়ে রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, আপনার লজ্জা লাগে না? রাত বিরাতে আমার ঘরে আসছেন। দুষ্টামির ছলে আওড়ালো ফাহা। কাঁধে মাথা হেলিয়ে দেয় তাসফিন, অসম্মতি জানায়। একটু লজ্জা লাগে না মিসেস তাসফিন শেখ? আপনার কাছে কিসের লজ্জা? সহসা হেসে ফেলল ফারহা। আপনি আমাকে আপনি বললে হাসি পায়। ব্রু দুটোকে উঁচিয়ে শোধায় তাসফিন। তাই? হুম। নাকটা কাল খালি রাখবে, ঠিক আছে? কাউকে কিছু পড়াতে দেবে না। হাত চলে গেল নাকে ফারহার। খালি রাখবে কেন? রুবিনা শেখ যে তাকে নাকফুল দিল সেটা। ও মা, আপনার আম্মু তো আমাকে নাকফুল দিল। আহ! ব্যথিত কণ্ঠে আর্তনাদ করে ফারহা। আমার আম্মু কি তোমার আম্মু হয়? সরি, ভুল হয়ে গেছে। যা বললাম মনে থাকে যেন। নাকটা খালি রাখার দায়িত্ব তোমার। মহাবিপাকে পড়ল ফারহা। এদিকে রুবিনা শেখ বলেছেন নিজ হাতে নাকফুল পরাবেন, এদিকে ওনার ছেলে বলছেন নাক খালি রাখতে। এখন ফারহা কোথায় যাবে? উঠে বসলো তাসফিন, এগিয়ে গেল বিছানার দিকে। ফারহা উঠে গেল সহসা। অবলায় পড়ে থাকা ফোনটি হাতে তুলে নিল তাসফিন। চলে গেল গ্যালারিতে। বউ বোধহয় গ্যালারিতে ছবি দেখছিল।
তাই তো ফোন অন করা মাত্র সেখানে পেল। স্ক্রল করে নিচের দিকে যেতেই একটি ছবিতে দৃষ্টি আটকায় তার। বউর সাথে সেলফি নিয়েছে। কি নিষ্পাপ চাহনি, বাচ্চা সুলভ সাপ, মুখশ্রীজুলি স্পষ্ট। তাকে দেখে নিজেকে সংযত করা বড্ড দায় তাসফিনের নিকটে। মুখ ফিরিয়ে এক পলক দেখে ফারহাকে। এটা গতবারের ছবি, যখন আপনার জন্য বউ সেজেছিলাম। ভেবেছিলাম কখনো দেখা হলে মুখ ঝামটা দিয়ে বলবো, দেখুন মিস্টার, আমাকে দেখতে কেমন লাগে, নায়িকা না? পিচেলে হাসে তাসফিন, আঙ্গুলের ভাঁজে ফের আঙ্গুল গুজে। না, আপনি নায়িকা নন, আপনি অভিনেত্রী। ফেল ফেল করে তাকিয়ে রইল ফারহা। অভিনেত্রী আর নায়িকার মধ্যে পার্থক্য কোথায়? তাসফিন শেখ আর ফারহা বিয়ের দিন সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা, নরম বাতাস বইছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। এই রোমান্টিক পরিবেশ যেন তাদের গল্পেরই অংশ। ফারহা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দেখে আর মনে মনে ভাবছে এতদিনের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। ফারহা আজ স্বপ্নের মতো সাজে। সে পরেছে হালকা গোল্ডেন ও লালচেল এমব্রয়ডারি করা লেহেঙ্গা, যার উপর গোল্ডেন জরির কাজ, গা ভর্তি গহনা। সবকিছু রোবেনা শেখ এবং আরিফা আহমেদের দেয়া। তাসফিন পরেছে ক্লাসিক সাদা শেরওয়ানি, যার কলারে নীল অ্যাকসেন্ট, যার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, যেন আজকের দিনের অপেক্ষা ছিল চিরকাল। বন্ধুরা তার চারপাশে জড়ো হয়ে ঠাট্টা করছে। কিংখানিক্ষণের মধ্যেই তাদের বিয়ে। বৃষ্টি কমে আসছে, চারপাশ সোনালি আলোয় ভরে যাচ্ছে। বৃষ্টির শব্দের মাঝেই কাজী সাহেব ধীর কণ্ঠে উচ্চারণ করলেন কবুল। ফারহা হালকা কাপা কণ্ঠে বলল কবুল। তাসফিনের চোখ আনন্দে ছকছক করে উঠল। 3 বার কবুল উচ্চারিত হওয়ার পর দুই পরিবারের উল্লাস ধমনী মিলল বৃষ্টির রিনিঝিনি শব্দের সাথে। বিয়ে মানে হাজারো নতুন সম্পর্ক। ফারহা কি পারবে সবগুলো সম্পর্ক অটুট থাকতে? নুপুরের হাত ধরে রুমে এলো ফারহা। এই তো কিছুক্ষণ পর তারা ফিরবে ঢাকার উদ্দেশ্যে। তার পূর্বে একটুখানি রেস্ট প্রয়োজন ফারহার। ছোটোখাটো শরীরটার উপর দিয়ে বয়ে গেছে ঝড়, তুফান, টর্নেডো, সব কিছু। বারান্দায় এসে দাঁড়ালো ফারহা। আখিদয় ভরে উঠে অশ্রুকণায়। চিরচেনা সবকিছু ছেড়ে চলে যেতে হবে অচেনা জায়গায়। বুকটা ভারী হয়ে আসছে তার। নেত্রপলক কাঁপছে বারংবার। স্নেহাটাকে কে দেখবে? দুজন তো একসাথে কলেজে যেত। এখন কি হবে মেয়েটার? কান্নাগুলো দলা পাকিয়ে আসছে ফারহার। অষ্ট ইন্দ্রিয় সজাগ হলো ফারহার। তড়াক করে জ্বলে উঠল মস্তিষ্ক। বারান্দার কাছে আরো একজন আছে, সাইফুল। চমকালো ফারহা। এগিয়ে এলো সাইফুল, অপরাধী কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করো ফারহা, আমি দুঃখিত। ফারহা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আবারও। দেখো, সেদিন রাতে যা হয়েছে সবটা হুট করে। আমি নুপুরকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি সত্যি খুবই লজ্জিত। বিষয়টা আমাকে ভীষণ করে ভাবাচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি ফারহা। স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে ফারহা। সাইফুলের চোখে অনুশোচনা দেখতে পাচ্ছে সে। সাইফুল ফের বলল, দেখো, তুমি আমার ছোট বোনের মতো। আমি জেনে বুঝে তোমার কোনো রকম ক্ষতি করব না। আর আজকের পর থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে। লম্বা নিঃশ্বাস ছাড়লো ফারহা। মৃদুস্বরে বলল, এইসব বলবেন না ভাইয়া, আমি তো ব্যাপারটা ভুলে গিয়েছি। আমি বুঝতে পেরেছি আপনি ভুলবশত। আপনি এভাবে আর ক্ষমা চাইবেন না। বুক থেকে ভারী কিছু বোধহয় সরে গেল সাইফুলের। তুমি জানো না আমি কতটা অনুশোচনায় ভুগছিলাম। অবশেষে মুক্তি পেলাম। মৃদু সুরে ফের বলল ফারহা, এই যে আপনি ছোট বোন বলেছেন, তাহলে কি করে ভাইয়াকে দোষারোপ করি বলুন তো? নৈশব্দে হাসলো সাইফুল। হাত রাখলো ফারহার মাথায়। ভালো থেকো সবসময়। ঝিরিঝিরি বৃষ্টি ফের শুরু হলো। বাতাসের তীব্রতা বাড়ছে। টুপটাপ টুপটাপ শব্দ হচ্ছে। বাইরে টিনের চালে ছলাৎ ছলাৎ শব্দটি পোকরা হচ্ছে। জানালার পর্দা হালকা দুলছে। ঠান্ডা বাতাসে ঘরের ভেতর ছড়িয়ে দিচ্ছে বৃষ্টির গন্ধ। ফারহা জানালার পাশে দাঁড়িয়ে আছে, দুহাত গুটিয়ে রাখা। ঠান্ডা বাতাস গালে এসে লাগছে, কিন্তু শরীর হঠাৎ কেঁপে উঠল। কারণ ঠিক সেই মুহূর্তে কারো হাত ধীরে এসে ছুঁয়ে দিল ফারহার হাতের পেছনটা। ফারহার শির দ্বারা বয়ে এক শিহরণ নেমে গেল। খুব হালকা একটি স্পর্শ, কিন্তু তাদের জন্য একটা অদ্ভুত উস্কোটা লুকিয়ে আছে। অন্ধকারে তাকানোর চেষ্টা করে। তার চোখ দেখতে পারছে না সে, কিন্তু অনুভব করতে পারছে সে খুব কাছেই আছে। তাসফিন ছুঁয়েছে তাকে। কিংক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে বাড়ির পথে। তবে একটুখানি তো বয়ে ছোঁয়া ফরজ তাকে। তাকে একটু হলেও ছুতে হবে তার পবিত্র বউটাকে। দেখতে হবে পবিত্র মুখখানা।
অধিক দিনের অপেক্ষায় থাকা একটি সুপ্ত ইচ্ছেরা জেগে বসেছে তার মস্তিষ্কে। থুতু নিতে থাকা টকটকে লাল তিলটা বুড়ো আঙ্গুলে ছুঁয়েছে তাসফিন। শিরশিরানি অনুভূতি, কাঁপছে ফারহা, বুঝে এসেছে আখিদয়। চুমু খেলাম, সব কিন্তু হালাল। অপেক্ষা করলো কি তাসফিন ফারহার উত্তরের বা সম্মতির? করেনি। তার অধর ছুঁয়েছে ফারহার থুতনি, তিলক এঁকে চুম্বন, খামচে ধরেছে তাসফিনের শেরওয়ানি। ছাড়েনি তাসফিন, গভীরভাবে ছুঁয়েছে তার থুতুনি, তবে তা ক্ষণিকের জন্য। পরক্ষণই ছাড়তে হলো। দরজায় ঠক ঠক শব্দ হইল, তাই প্রাণ যেন ফিরে পেল ফারহা। নিঃশ্বাস নিচ্ছে পরপর, চোখ দুটো মিলতে গিয়েও থেমে যাচ্ছে সে। এবারে তাকাবে কি করে তাসফিনের পানে? রাতের নীরবতায় গাড়িটি শহরের দিকে এগিয়ে চলছে। চারপাশে আধো অন্ধকার, রাস্তার বাতিগুলো হলুদ আলো ছড়িয়ে দিচ্ছে। মাঝে মাঝে কিছু বাতি জ্বলছে, নিভছে। রাস্তার ধারে পুরনো ভবনগুলোর ছায়া দীর্ঘ হয়ে পড়েছে, যেন রাতের আধারে তারা ফিস ফিস করে কিছু বলছে। ফাঁকা রাস্তার পাশে ছোটখাটো দোকানগুলো অর্ধেক ছাপ নামিয়ে রেখেছে। কিছু দোকানের সামনে আলো জ্বলছে, হয়তো শেষ মুহূর্তের কোনো ক্রেতার অপেক্ষায়। রাস্তার ধারে মাঝে মাঝে ফুটপাতে শুয়ে থাকা কিছু মানুষ গভীর ঘুমে তলিয়ে গেছে। তাদের পাশে একটা পথকুকুর নিশ্চিন্তে গোল হয়ে শুয়ে আছে। 2-3টে কুকুর হেঁটে চলছে, বেড়াচ্ছে আশেপাশে। দূরে খোলা চায়ের দোকান, FM রেডিওর গান ভেসে আসছে গাড়ির জানালা দিয়ে। মৃদু হাওয়ায় শহরের গ্রান মিশে আছে, পেট্রোল ধোয়া আর রাত জাগা শহরের একান্ত গোপনীয়তা। মাঝে মাঝে বিপরীত দিক থেকে আসা 1-2টা হেডলাইট জ্বালা গাড়ি দ্রুত চলে যাচ্ছে, আবার সব শান্ত হয়ে যাচ্ছে। ভরসার একটি কাঁধ, হাতে হাত মিলিয়ে চুপচাপ বসে আছে ফারহা। বসে আছে বললে ভুল হবে, ঘুমিয়ে গেছে ফারহা। মেয়েটা কেঁদেছে। বিদায়বেলা নিজের আপনজনকে জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছে ফারহা। স্নেহাকে ছেড়ে আসতে চায় না ফারহা। স্নেহাও তো একদমই ছাড়তে চায়নি, তবে মেয়েদেরকে তো একদিন না একদিন পরের ঘরে যেতেই হবে, এইটাই যে দুনিয়ার নিয়ম। 2টো গাড়ি নেওয়া হয়েছে। প্রথম গাড়িতে নূপুর, ঝুমুর, তাসফিন এবং ফারহা। তাসফিন চাইছিল নূপুর থাকুক ফারহার সঙ্গে। মেয়েটার সাপোর্ট প্রয়োজন, অথচ মেয়েটা তার হাত ছাড়েনি এক মুহূর্তের জন্য। তন্দ্রা কেটে গেল আকস্মিক। রাস্তার ধারে লাগানো সারি সারি ল্যাম্পপোস্টের আলো মুখে পড়ছে তার। চোখ কুচকে আলতোভাবে তাকানোর চেষ্টা করে, খামচে ধরে তাসফিনের শেরওয়ানির হাতাটা। আদল পানে চাইল তাসফিন, বুঝতে চেষ্টা করলো ফারহার অভিব্যক্তি। নাক মুখ কুচকে নিচ্ছে সে। কি প্রবলেম বলো সুখ, কি হয়েছে? বারংবার মুখ চেপে ধরছে ফারহা। গাড়ি থামানোর ইশারা করে। তাসফিন তৎপর হয়ে গাড়ি থামাতে বলে। স্টপ দ্য কার। গাড়ি থামাতে হলো। তাসফিন ততস্থ ভঙ্গিতে ফারহাকে নিয়ে নিচে নেমে এলো। মেয়েটার অদূরে গিয়ে গড়গড় করে বমি করে দিল। তাসফিন নাক ছিটকালো না, দ্রুত পায়ে এগিয়ে পানির বোতল নিল নূপুরের হাত থেকে। ফের এগিয়ে এসে মুখে পানি ঝাপটা দেয় ফারহার। ভালো করে কুলি করে নেয় ফারহা। এত লম্বা জার্নি সে আগে করেনি কখনো। শরীর যে সায় দেয় না তার। হঠাৎ করে অনুভব করলো শরীরের তীব্র উষ্ণতা। বুঝতে বাকি নেই তার জ্বর এসেছে। জ্বর গন্ধ শরীরটা সায় দিল না একটুখানি হাঁটার। হাড়ের গিটে গিটে ব্যথা অনুভব করছে। শরীরটা ভীষণ দুর্বল তার। রাতের প্রথম প্রহর, আলোয় আলোকিত হয়ে উঠেছে ডুপ্লেক্স বাড়িটা। গেটের কাছে লাইটগুলো জ্বলছে। বাড়ির নতুন বউ অসুস্থ। আত্মীয় স্বজনদের মুখে মুখে অনেক কথা। হঠাৎ করে মেয়েটা অসুস্থ হলো কেন? অনেকেই নতুন বউকে দেখে যেতে পারলেনি না। যতটা দেখেছেন তাতে কারোই মন ভরেনি। খাওয়ার পর্ব শেষ করে বাড়ির পথে রওনা দেন অতিথিরা। আপাতত তাসফিন শেখ চায় না তার অসুস্থ বউকে কেউ বিরক্ত করুক। নিকোষ কালো আধারে ঢাকা পড়েছে পৃথিবী। পাল্লা দিয়ে ঘড়ির কাঁটা এগিয়ে চলছে। ঘরটা নিস্তব্ধ, নিস্পন্দন। চারদিকে নিকোষ কালো আধার। জানালার বাইরে ঝুলে থাকা পুরনো পর্দাটা বাতাসের ঝাপটায় একটু নড়ে ওঠে, কিন্তু আলো ঢোকার উপায় নেই। ঘরের কোণে রাখা ছোট্ট বিছানায় শুয়ে আছে এক অসুস্থ ফারহা। নিস্তেজ শরীরটা ভারী লাগছে, যেন কোনো শক্তি অবশিষ্ট নেই তার। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কপাল জুড়ে ছোট্ট ছোট্ট ঘাম বিন্দু জমেছে। একা, নিঃসঙ্গত। চারপাশে নীরবতা তাকে আরও গোমট করে তুলছে। হঠাৎ দূর থেকে একটা শব্দ ভেসে আসে। হয়তো বাতাসের ধাক্কায় জানালার কাচ কেঁপে উঠছে, নাকি অন্য কিছু। মেয়েটা সামান্য নড়ে ওঠে। দুর্বল হাতে কিছু একটা খুঁজতে চায়, কিন্তু শক্তি নেই কোনো। ধীরে ধীরে চোখ দুটো ক্লান্তিতে বুঝে আসে, যেন এই গভীর আধারে মিশে যেতে চায়। থাই গ্লাসটা কেমন ঝাপসা ঠেকছে তার নিকটে। খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো এক অভয়। ফারহা কি তাকে চিনে জানা নেই তার। লোকটা ডার্ক চকলেট রাঙা
আলমারি হাতে নিজের টাওয়েল এবং যাবতীয় জিনিস নিয়ে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। রুমে অন্ধকার ডুবে আছে। নিচু কালো জ্বালানোর প্রয়োজন বোধ করেনি তাসফিন। এগিয়ে গেল বিছানার দিকে। তুলতুলে নরম শরীরটা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। আধো আধো চোখে দেখার প্রয়াস চালিয়ে ব্যর্থ হচ্ছে। তাতে হাতে হাত স্পর্শ করে উস্কোতে অনুভব করার চেষ্টা করে তাসফিন। বন্ধ ঘরের মধ্যে আজ প্রথম তারা দুইজন। কাঙ্ক্ষিত রমণীকে পেয়ে ভেতরে ভেতরে প্রবল উত্তেজনায় কাঁপছে তাসফিন। ধীর গতিতে পাতলা কাঁথা টেনে ঢেকে দিল ফারহাকে। ঘুম প্রয়োজন মেয়েটির। নূপুর নিজ দায়িত্বে ওষুধ খাইয়ে গেছে তাকে। আকস্মিক খুক খুক করে কেসে উঠল সে। বুকে ব্যথা হচ্ছে তার। শীতও করছে প্রবলভাবে। ডান দিকে ঘুরে টেনে ধরে তাসফিনকে। ক্ষণিকের জন্য থমকায় তাসফিন। হৃদয় স্পন্দন প্রবল বেগে ছুটে চলেছে। পুরুষ্ট পেটে মেয়েলি মোলায়েম স্পর্শ কেঁপে উঠল তাসফিনের বক্ষস্থল। ফারা, ঘরের মধ্যে জবাব দেয় ফারহা। বুকের সাথে লেপ্টে আছে ফারহা নামক যুবতী। গাল নাক ঠেকেছে বুক বরাবর। ক্ষণে ক্ষণে নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে। কাঠপুতুলের ন্যায় চুপচাপ বসে আছে তাসফিন। তার শক্তপোক্ত প্রাণের সহিত মিশে রয়েছে আরো একটি প্রাণ, যে কিনা তার বউ, অতি আদরের বউ। আলগোছে ছুঁয়ে দিল তার কপালে, চুমু নেকে দিল ললাটে। আই এম সরি সুখ, আমি তোমার জ্বর বাঁধিয়ে দিলাম। ফারহা শুনল কিনা জানা নেই তার, তবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তাসফিনকে। সকালটা যেন স্নিগ্ধতা এক অপূর্ব প্রদর্শনী। বাতাসে এক ধরনের মিষ্টি ঠান্ডা, যেন রাতের শিশির এখনো লতা পাতায় আলতোভাবে লেগে আছে। আকাশটা হালকা নীল, কোথাও কোথাও তুলোর মতো সাদা মেঘ ভাসছে। সূর্যের আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়েছে। এক সোনালি আভা সবকিছুকে ঘিরে ধরেছে। গাছের পাতায় আলোর ঝিলিক, যেন হাজার হাজার ছোট ছোট হীরার টুকরো খেলা করছে। পাখিরা একে একে ডানা মেলে দিয়েছে। তাদের কাকলি চারদিকে ছড়িয়ে পড়েছে। হালকা শীতল বাতাস গায়ে এসে লাগছে। আর তার সাথে রোদের উষ্কতা এক অদ্ভুত সমন্বয় তৈরি করছে। বাগানের ঘাসে এখনো শিশিরের কণা। রোদ তার উপর পড়তেই সেগুলো মুক্তোর মতো জলজল করে উঠছে। এমন এক সকাল যেন মনকে প্রশান্ত করে দেয়। সব ক্লান্তি ভুলিয়ে নতুন আশার আলো ছড়িয়ে দেয় হৃদয়ের কোণে কোণে। আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠল ফারহা। আশেপাশে দৃষ্টি বুলিয়ে নিজের পরিচিত কামরা দেখতে না পেয়ে ঘাবড়ে গেল সে। ভালো করে ঘুমের রেশ কাটিয়ে উঠতেই বুঝতে পারলো সে আপাতত শেখ মঞ্জিলে রয়েছে। পাশে অপ্রত্যাশিত পুরুষকে দেখে আরেক দফা চমকে উঠে। উদম গায়ে পাতলা কাঁথা টেনে শুয়ে আছে বিবস্ত্র যুবক। লজ্জায় কুকড়ে যায় ফারহা। এই পুরুষকে দেখা মাত্র চাঞ্চল্য ভাবটা নিমিষেই হারিয়ে যায় দূর অজানায়। সুখ, বুকে এসো, বুক খালি খালি লাগছে। আকস্মিক এমনতর কথায় চমকে উঠে ফারহা। তাসফিন অপেক্ষা করতে পারল না। হাত টেনে প্রিয়তমাকে বুকে টেনে নেয়। কাঁথা টেনে দিল গলা পর্যন্ত। দুহাত জড়িয়ে ধরে আস্তে পিষ্টে। পুরো রাত এভাবে ছিলে? লজ্জায় উষ্ঠদয় কিঞ্চিত ফাঁক হয়ে এলো ফারহার। ছি লেফটেন্যান্ট সাহেব, আপনি এরকমভাবে খালি গায়ে একজন মেয়েকে জড়িয়ে ধরে আছেন? এই, আপনার লজ্জা করে না? শব্দবিহীন হাসলো তাসফিন। নাক ঘষে ফারহার গলায়, শিশিরানি করছে ফারহার সর্বাঙ্গে। দেখি জ্বর কমেছে? হাত দিয়ে কপাল চেক করে তাসফিন। না, জ্বরটা নেই। কাল রাত সে জেগেছে। মধ্যরাতে জ্বর বেড়েছে ফারহার। বাড়ি কাউকে ডাকেনি তাসফিন। বিয়ের এই ঝামেলা, সবাই নিশ্চয়ই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তাসফিন নিজ দায়িত্বে নিজ বইয়ের দেখাশোনা করেছে, জলপট্টি দিয়েছে। অবশেষে ভোরের দিকে জ্বর ছেড়েছে তার। উঠে বসলো তাসফিন। থাই গ্লাসটা ভেদ করে স্বচ্ছ আকাশের দিকে দৃষ্টি ফেলল। ভাবুক হলো সে। পরিবর্তন হলো মুখের ভাবভঙ্গি। ফারহা উঠল তৎক্ষণাৎ। গায়ে কালকের জড়ানো লেহেঙ্গাটা আছে। তাসফিন কি তার গহনা খুলে দিয়েছে? রুমে চোখ বুলিয়ে দেখলো ড্রেসিং টেবিলের উপর রাখা সব গয়নাগুলো। আলমারিতে শাড়ি আছে, ফ্রেশ হয়ে এসো, জরুরি কথা আছে। কণ্ঠস্বর গম্ভীর। ফারহা আশ্চর্যের ন্যায় তাকালো তাসফিনের প্রাণে। ফারহা কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। চুপচাপ বাধ্য মেয়ের মতো আলমারি থেকে মেরু রঙের শাড়ি আর হাতা লম্বা ব্লাউজটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। তাসফিন চটজলদি ল্যাপটপ নিয়ে বসলো। নাইমের ইমেলগুলো চেক করতে হবে। অনেকগুলো ইমেল এসেছে তার। একে একে সবগুলো চেক করলো সে। চেহারায় ফুটে উঠে স্পষ্ট গাম্ভীর্য ভাবটা। শুষ্ক দৃষ্টি ফেললো আশপাশে। খুব মনোযোগ সহকারে কিছু একটা ভাবলো সে। খক শব্দ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ফারহা। শটান ল্যাপটপের শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো তাসফিন। শোনো, আজকে ফার্স্ট, আজকে লাস্ট। এরপর আর আমি এক কথা রিপিট করব না। প্রথমত, তুমি আমার ওয়াইফ,
ওয়াইফ মানে অবশ্যই বোঝো। এখন থেকে আমার সব দায়িত্ব তোমার উপর বর্তায়। আমি কিন্তু এক চুল পরিমাণ ছাড় দেওয়ার মানুষ নই। আমার সব দায়িত্ব এখন থেকে তোমার। আমার ছোট থেকে ছোট কাজ এখন থেকে তোমাকে দেখতে হবে। এমনকি আমি এক গ্লাস পানিও ঢেলে খেতে পারবো না, কারণ তুমি আছো। আমার ড্রেসিং থেকে শুরু করে আমাকে গোছানোর দায়িত্বটা আজকে থেকে তোমাকে দিলাম। এখন তুমি ছোট বলে যে ছাড় পাবে তেমনটা নয়, তোমাকে শিখতে হবে। দিন শেষে আমি তোমার মাঝে আমার সুখ খুঁজব, আর সেই আমার প্রাপ্য সুখটুকু দিতেই হবে। আমি যখন ডাকবো ঠিক তখনই আসতে হবে, একটু লেট করতে পারবে না। আমার কথায় সারমর্ম একটাই, সম্পূর্ণ আমাকে সামলাতে হবে তোমাকে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড?